আচ্ছা, আমরা এই যে একটা ম্যাথের শীট দিছিলাম, তাই কি না? আমাদের যেই অর্ধবার্ষিক যে পরীক্ষা আসতেছে ষান্মাসিক, আমাদের যে ষান্মাসিক পরীক্ষা আসতেছে, এই ষান্মাসিক পরীক্ষার জন্য একটা শর্ট সিলেবাস, এই সিলেবাস থেকে আমরা আমাদের ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো করার চেষ্টা করি। একটা একটা করে অঙ্ক সলিউশন করি এক এক জায়গা থেকে। আশা করি এই অঙ্কগুলো সলিউশন করলে আমরা আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার যেই প্রশ্ন সেটা সমাধান করার একটা উপায় আমরা পাব। ফার্স্টে আমি যাব অনুশীলনী 1 এই চ্যাপ্টারটা সাধারণত কম করা হয়, মানুষ একটু কম করে, কারণ এই জায়গার মধ্যে বেসিক অঙ্কগুলো একটু বেশি আছে। সুতরাং আমাদের যে সাজেশন, গণিত যে সাজেশন, গণিত সাজেশনের অধ্যায় 1 বা অনুশীলনী 1 থেকে আমরা একটা প্রশ্ন আজকে সলিউশন করব। এখানে শীটের মধ্যে বলা হয়েছে n একটি বেজোড় স্বাভাবিক সংখ্যা হলে n = 2x - 1, যেখানে x belongs to n। এটার 1 নম্বরের উদ্দীপক যেটা, এটার সৃজনশীল প্রশ্নের যে উদ্দীপক, সেখানে বলা হয়েছে n একটি বেজোড় স্বাভাবিক সংখ্যা, n একটি বেজোড় স্বাভাবিক সংখ্যা যেখানে n = 2x - 1 এবং n belongs to x belongs to n। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। ওই যে বড় হাতের n, এই n দ্বারা কি বোঝায়? স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার মধ্যে কি নেগেটিভ সংখ্যা আছে? হ্যাঁ, স্বাভাবিক সংখ্যার সেট শুরু হয়েছে কোত্থেকে? এই যে 1 2 3 4 5 এভাবে অনন্ত অসীমকাল পজিটিভ যেই পূর্ণ সংখ্যাগুলো, সেগুলো আছে এটার মধ্যে। তার মানে এখানে আমরা x এর মান হিসাবে যে মানগুলো নিব সেটা 1 2 3 4 5 এরকম কোনো পূর্ণ সংখ্যা হবে। এটার কতে বলছে স্বাভাবিক সংখ্যা কি? আচ্ছা, কয়ের মধ্যেই বলছে স্বাভাবিক সংখ্যা কি। তো অলরেডি আমরা এখানে কি করলাম? অলরেডি আমরা স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা দিয়েই দিলাম, স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা দিয়ে দিলাম। তো কয়ের মধ্যে ওনারা জানতে চাইছে যে স্বাভাবিক সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা কি। এটার উত্তর আমরা নানাভাবে দিতে পারি। আমরা বলতে পারি যে 0 থেকে বড় পূর্ণ সংখ্যার সেটকে স্বাভাবিক সংখ্যা বলে, দিলে হয়ে যায়। তাহলে আমরা যদি বলি যে 0 থেকে বড় পূর্ণ সংখ্যা, 0 থেকে বড় পূর্ণ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে, এদের সেটকে স্বাভাবিক সংখ্যার সেট বলে, স্বাভাবিক সংখ্যার সেট বলে। এটা লিখতে হবে, লেখো। আচ্ছা, একে n দ্বারা প্রকাশ করা হয়, n ফর ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল বানান ঠিক আছে তো? ন্যাচারাল নাম্বার, একে ন্যাচারাল নাম্বার। আচ্ছা, n দ্বারা প্রকাশ করা হয়। এই প্রশ্নটাতে নাম্বার হচ্ছে কত? 2। তো সংখ্যার সাথে স্বাভাবিক সংখ্যার সেটটা দিয়ে দিলেও হয়। হ্যাঁ, n = কি? এই যে 1 2 3 4 ইত্যাদি, শেষ। খ নাম্বার প্রশ্ন, 1 খ।
একের খ নাম্বার প্রশ্ন কইছে দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গ একটা বেজোড় সংখ্যা। সবাই তাড়াতাড়ি করে লেখো, তারপর আমরা উপরে খ নাম্বারটা করতেছি। দেখাও যে স্বাভাবিক সংখ্যার বর্গ একটি বেজোড় সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা মানে কি 1 2 3 4 5। এখানে দেখাও যে স্বাভাবিক সংখ্যা না, তো দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গ। তো প্রদত্ত সংখ্যাটা কি? n একটা বেজোড় স্বাভাবিক সংখ্যা, তার মানে এটা বেজোড় সংখ্যা। যে কোনো বেজোড় সংখ্যার বর্গ, মনে করো বেজোড় হচ্ছে কত 1 3 5 7। এখন একের বর্গ যদি আমরা করি, একের বর্গ যদি আমরা করি তাহলে কি হবে? ইকুয়াল টু 1। তারপর 3-এর বর্গ যদি করি 3 3 9, এটা বেজোড় সংখ্যা। 5-এর বর্গ যদি করি 5 5 25, এটা বেজোড় সংখ্যা। তারপর 7 স্কোয়ার 7 7 49, এটাও বেজোড় সংখ্যা। তাহলে বেজোড় যে কোনো সংখ্যার বর্গ করলে সেটা কি হবে? বেজোড় সংখ্যা হবে। এই প্রমাণটাই ওনারা বলতে বলছে। তাই এইভাবে আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে বর্গ করে দিলেই তো অঙ্কটা হয়ে যাওয়ার কথা না। ওনারা বলতেছেন যে এর মধ্যে অসংখ্য সংখ্যা আছে, তো এই সবগুলো সংখ্যাকে তোমরা একটা থিওরির আওতায় আইনা প্রমাণটা করতে হবে। সুতরাং 1 নম্বর সৃজনশীলের খ নাম্বার প্রশ্নের মধ্যে যাবে। 1 নম্বর সৃজনশীলের খ নাম্বারে প্রশ্নটা আমরা লিখে কাজ করতেছি। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। আচ্ছা, তো এটার প্রমাণের মধ্যে আমরা যাচ্ছি। প্রমাণ, তো প্রমাণের শুরুতে আমরা দেওয়া আছে দিয়ে কথাটা লিখে রাখি যে দেওয়া আছে একটি বেজোড় স্বাভাবিক সংখ্যা একটা বেজোড় স্বাভাবিক সংখ্যা n is equal to 2x minus 1, যেখানে এই এই xটা কোন সেটের সদস্য সেটা উল্লেখ করা আছে, যে xটা স্বাভাবিক সংখ্যার সদস্য। এখন যেহেতু বর্গ বলছে, তাই আমরা এটার উভয় দিকে কি করব? বর্গ করে দেন বর্গ করে, পাশে নোট দিয়ে দেন বর্গ করে। তো বাম পাশে কোনো কাজ নাই, উনি বসে যাবে ভদ্রলোক। a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? a স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার। 2 দুগুণে 4 এক্স স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4x প্লাস 1। এবার এখান থেকে দেখেন 4x কমন যায়, তাহলে x মাইনাস 1 প্লাস 1 থাকে। তাহলে এখানে বিজোড় সংখ্যার ফাংশন হিসাবে 2x মাইনাস 1 এই একটা বীজগণিতিক রাশি আমাকে দিছে। আমি এটার বর্গ করে যে রাশিটা পাইলাম তার ভিতরে দুইটা পদ আছে। এটা একটা পদ, এখানে আছে প্লাস 1। এখন তুমি যদি দেখাইতে পারো যে এই অংশটা জোড়, এই যে এই পুরো অংশটা কি, এই যে 4x ইন্টু x মাইনাস 1, এই অংশটা জোড়, তো জোড়ের সাথে এক যোগ করলে কি হয়? বেজোড় হয়। সো আমার মূল কাজটা হচ্ছে এইটুক যে জোড়, এটা প্রমাণ করা। এখন জোড় প্রমাণের শর্ত কি? জোড় প্রমাণের শর্ত হলো 2 দ্বারা যেই কোনো সংখ্যাকে ভাগ করা যাবে, 2 দ্বারা যেই সংখ্যাকে ভাগ করালে মিলে যাবে, সেটাই হচ্ছে জোড় সংখ্যা। 2 দিয়ে যে সংখ্যাকে ভাগ করলে মিলবে সেটাই হচ্ছে জোড় সংখ্যা। এটাকে ডিরেক্টলি আমরা বলতে পারি যে 4 ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস 1, এই পুরো রাশির গুণফল। এটাকে কি 2 দিয়ে ভাগ দিলে মিলে না? 2 দিয়ে তো 4কে ভাগ দিলে মিলে যাচ্ছে। সো এই অংশটা কি? জোড় সংখ্যা। তার সাথে এক যোগ হইলে বেজোড় সংখ্যা। তো কথাটাকে আমি এইভাবে না বলে এই জায়গায় একটু ভেঙেও আমরা কথাটা বলতে পারি। দেখো এখানে দেখো লেখা আছে, এটা তো ধ্রুব রাশি, এটা আমরা জানি 4। তা পাশের অংশটা যদি পড়ি,
এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। তো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এই কথা দ্বারা কী বুঝাইছে? যে এক্স যত এরপরের সংখ্যাটা কি তার থেকে এক কম, এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। অ্যান্ড তুমি যে কোনো একটা সংখ্যা নাও, মনে করো তুমি এক্সের মান নিছো কত 10, তাইলে এটার লগেরটা কত হবে 9। তাইলে এই দুইটা সংখ্যার মধ্যে অবশ্যই তো এরপর এক্স যদি তুমি 11 নাও, তাহলে 11 থেকে এক বাদ দিলে কত হইব 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা সংখ্যার ভিতরে একটা সংখ্যা অবশ্যই কি থাকে, জোড় থাকে। আমরা জোরের দিকে জোর দিব। একটা সংখ্যা অবশ্যই কি থাকে, আর জোর দিয়া কারোরই গুণ দিলে সেটা জোড় সংখ্যা হয়ে যায়। তাহলে এই অংশের ভিতরে 4 তো ভাই 2 দিয়া বিভাজ্য, আবার এই অংশটাও জোর হওয়ার কারণে সেটাও কি 2 দ্বারা বিভাজ্য। সো এই ব্যাখ্যাটাই আমরা দিব। আমরা লিখব এখানে, এই ব্যাখ্যাটা না দিয়েও করা যায়। আমরা লিখব এখানে এক্স ও এক্স মাইনাস ওয়ান পাশাপাশি দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। বুঝছো? ক্রমিক মানে কি, একটার পর আরেকটা, কোনো গ্যাপ নাই, দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা। কাজেই এই ব্যাখ্যা দেওয়ার পিছনে অন্য আরেকটা কারণ আছে। কারণ এই জায়গায় যে প্রমাণগুলি আসে, একটা প্রশ্ন আছে যে 8 দ্বারা বিভাজ্য, এরকম একটা প্রশ্ন আছে না, ওরকম এই সবগুলা ভাগ দিলে 1 অবশিষ্ট থাকে, ওই সবগুলার ব্যাখ্যা এরকমই হবে, একদম সেম টু সেম। তাই আমি এভাবেই দেই। কাজেই এদের মধ্যে একটি সংখ্যা কি হবে, জোড় হবে। যা আচ্ছা জোড় হবে, ফলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এক্স ইন্টু সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। বলো, ওই তো একবার লিখে দিলাম, কোনো সমস্যা নেই। ফলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। অতএব আমরা যেটা বলতে পারি যে 4 ইন্টু এক্স মাইনাস ওয়ান জোড় সংখ্যা এবং 2 দ্বারা বিভাজ্য। অতএব 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস 1 একটি বিজোড় সংখ্যা। প্রমাণিত। এগুলো বেসিক ম্যাথ রে বাবা, ক্যালকুলেটিভ ম্যাথ না। সুতরাং এই পুরা সংখ্যাটা হচ্ছে আমাদের জন্য তাইলে কি একটা বেজোড় সংখ্যা। তাহলে লাস্ট লাইনটা আবার কি হবে, এখানে যেটা প্রমাণ করতে বলছে সেটা লেখা প্রমাণ করে, প্রমাণিত কথাটা লিখে দাও। অতএব বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ একটি বেজোড় সংখ্যা। লাস্ট লাইনে ওটা লিখে লিখবা প্রমাণিত। অতএব বেজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ একটি বেজোড় সংখ্যা। কেমন, এটা লিখে লেখো প্রমাণিত। এরপরে এর গ নাম্বারে কইছে দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 হবে। সেম সেম। সেম, একই অঙ্ক একই অঙ্ক। আমি আর কিছুই করব না, জাস্ট এখানে ক্ষয়ের জায়গায় গ লিখে দিব। বলছে
দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গ, তো এই সংখ্যাটার বর্গ তো অলরেডি এ পর্যন্ত আমার করাই আছে। তারপরে আবার এখানে ব্যাখ্যাও দেওয়া আছে যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান পাশাপাশি দুইটা ক্রমিক সংখ্যা, কাজেই এদের মধ্যে একটা সংখ্যা কি হবে, জোড় হবে। যদি জোড় হয় তাহলে এদের গুণফলটাও কি হবে, জোড় হবে। ফলে এই গুণফলটা 2 দ্বারা বিভাজ্য হবে। তো এদের গুণফলটাও জোড় হবে সেই কথাটা আমরা এখানে বলি নাই। 2 দ্বারা কেন ভাগ হবে, কারণ এই গুণফলটা জোড় হয়ে যাবে, কি যে কোনো জোড় সংখ্যা দিয়ে গুণ করলে টোটাল গুণফলটা আসলে জোড়ই হয়। তো ওই কথাটা এখানে উল্লেখ করা যেত, যেটা আবিদ বলল যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। যে কেন বিভাজ্য বলছিল যে এর আগে নাকি লিখছিলাম যে এটা জোড় সংখ্যা। হ্যাঁ, ওটা লিখে নিলে তোমার কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হইতো। ফলে 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান এই অংশটা, টোটাল এই অংশটা কি দ্বারা বিভাজ্য হবে, 4 তো সর্বোচ্চ 4 দ্বারা, আর এই অংশটা বিভাজ্য হচ্ছে 2 দ্বারা, মিনিমাম 2 দ্বারা। তা 4 দুগুণে কত, 8। সো এইটুকু 8 দ্বারা ভাগ দিলে কত থাকে, 1 থাকে। সো যে কোনো বেজোড় সংখ্যার বর্গকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে কি থাকবে, 1 অবশিষ্ট থাকবে। সিমিলার বর্ণনা যাবে। সো সুতরাং তোমরা এখানে লিখে দাও, একের গ নাম্বারে কোশ্চেনটা হচ্ছে ওনারা বলতেছেন যে দেখাও যে প্রদত্ত সংখ্যার বর্গকে, এই যে এইটুকু লিখলে আমার হয়ে যায়। প্রদত্ত সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে, 8 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে। এটা হচ্ছে প্রমাণ। কেমন? তোমরা এখানে লিখে দিতে পারো, খ হতে পাই, যেহেতু একই প্রশ্নে আছে। কিন্তু এরকম 2টা প্রশ্ন একই প্রশ্নে থাকবে না, যেখানে থাকবে না সেখানে এভাবে পুরো কথাটা লিখতে হবে। কেমন? তাইলে আমরা এখানে একটু সাজায় লিখি। এখন তোমরা সেটা লিখতে পারো। দেখো, ফলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এই গুণফলটা হবে জোড় সংখ্যা যা 2 দ্বারা বিভাজ্য, যা 2 দ্বারা বিভাজ্য। তা এই অংশটা যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে 4 তো ভাই 4 দ্বারা বিভাজ্য। তাহলে এই জায়গাটার মধ্যে শুধু 2টা লাইন এক্সচেঞ্জ হবে। তাহলে 4x ইন্টু এক্স মাইনাস ওয়ান 4 ইন্টু 2 ইকুয়াল টু 8 দ্বারা কি বিভাজ্য। তাহলে এই পুরো অংশকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে দেখা যাচ্ছে এইটুক মিলে যাচ্ছে, কিন্তু তার পাশে 1 অবশিষ্ট থাকে। এবার আমরা লিখব অতএব বেজোড় সংখ্যার বর্গকে, বেজোড় সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে অঙ্ক সেটা আসতেছে প্রমাণিত। এই প্রশ্নের মধ্যে দিয়ে আমরা সেটা করতে পারি। এটা গ পর্যন্ত শেষ, কিন্তু এটার সাথে আমরা আরেকটা প্রশ্ন অ্যাড করব, একের ঘ। এই একটা প্রশ্ন সলভ করলেই আমি মনে করি এনাফ। এরপরে তো অধ্যায় 1-এর ভিতরে তোমার আরও কিছু প্রশ্ন আছে। মূলদের মামলাই আসবে এখন। ওই যে পৌনঃপুনিক সংখ্যার যোগ বিয়োগ, তারপরে এদেরকে সাধারণ ভগ্নাংশ করা, সেগুলো আছে। ওগুলো তোমরা বই থেকে দেখে নিবা। একটা একটা করে খালি নিয়মটা ফলো করবা যে কি করা লাগবে।
অর্থাৎ এই প্রশ্নটা হচ্ছে যে কোনো বেজোড় সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে। আমি এই প্রশ্নটা সম্পূর্ণরূপে মেইন বইয়ের অঙ্কের উপর ভিত্তি করেই করা আছে, বিভিন্ন গাইডের মধ্যেও আছে, তোমার বোর্ডের প্রশ্নের মধ্যেও আছে। সুতরাং তোমরা যে কোনো এক জায়গা থেকে মেইন বইয়ের প্রশ্নের মধ্যে আছে, মেইন বইয়ের মধ্যে সৃজনশীল আছে। আর আপনারা সবসময় মেইন বইয়ের সৃজনশীলগুলো গুরুত্ব দিবেন। আমরা মনে করি কি যে গাইড বা অন্যান্য যে টেস্ট পেপার এদের প্রশ্ন করে আমরা শেষ করে ফেলাই, কিন্তু মেইন বইয়ের মধ্যে সৃজনশীল আমরা করি না, এটা ঠিক না। মেইন বইয়ের সৃজনশীল অত্যন্ত মানসম্পন্ন, ওগুলা করতে হবে। এটা মেইন বইয়ের সৃজনশীলের উপর ভিত্তি করেই করা। সো আমি একটু মুছতে চাচ্ছি। তাহলে একের মধ্যে অঙ্ক থাকবে হলো 3টা, কিন্তু আমরা এটার মধ্যে আরেকটা অঙ্ক ইনক্লুড করলে আমাদের মোটামুটিভাবে এই চ্যাপ্টারের একটু আলোচনা হয়ে যায়। একের ঘ আমরা এখানে লিখব যে প্রমাণ করো যে রুট ওভার 2x - 1 একটি অমূলদ সংখ্যা। যেখানে x = 6। তা আমরা লিখব যে x = 6 হলে রুট ওভার 2x - 1 = এই যে 2 × 6 - 1 = রুট ওভার 11। এখন আমরা এই রুট ওভার 11-এর সীমানা নির্ধারণ করব। এখানে দেখো রুট 11 একটা মৌলিক সংখ্যা। আচ্ছা, 11-র আগে পূর্ণবর্গ সংখ্যা কত? 9। 9-রে বর্গমূল করলে কত আসবে? 3। তাইলে আমরা লিখব যে 3-এর স্কোয়ার = কত? 9। রুট ওভার 11 এটার স্কোয়ার করলে কত আসে? 11। এখানে নিম্ন সীমাটা খুব গুরুত্বপূর্ণ। তুমি দেখবা যে এখানে যে সংখ্যাটাকে অমূলদ প্রমাণ করতে বলবে তার চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যাটা কত সেই সংখ্যাটা নিব। কিন্তু 11-এর চেয়ে ছোট আরও কয়েকটা পূর্ণবর্গ সংখ্যা আছে। 1 এটাও পূর্ণবর্গ, 4 এটাও পূর্ণবর্গ, 9 এটাও পূর্ণবর্গ। এগুলো সবগুলা লেস দ্যান 11। এগুলো সবগুলোই কি 11-এর চেয়ে ছোট। সো আমরা কাছাকাছি মানটা নিব যে 11-এর কাছাকাছি ছোট পূর্ণবর্গ সংখ্যা কত, তারপর আমরা স্কোয়ার করে দিব। আচ্ছা, এখানে যে সংখ্যাটা নিব তার থেকে 1 বাড়ায় নিব। তাহলে এখানে কত নিছি? 3। তাহলে এখানে কত নিব? 4। তাহলে 4 স্কোয়ার করলে কত হয়? 16। এর দ্বারা আমরা কি বুঝাইতে চাচ্ছি? এর দ্বারা বুঝাইতে চাচ্ছি যে এই রুট 11 এই মানটা 3-এর চেয়ে বড় আর 4-এর চেয়ে ছোট। তো 3-এর বড় 4-এর ছোট হইলে আমাদের কি হবে? আমাদের সমস্যাটা কি? মূলত সমস্যাটা হলো সংখ্যা রেখায়। খেয়াল করো, মনে করো 0, এদিকে আমরা শুধুমাত্র 0 নিলাম। 1 2 3 এই যাইতে এদিকে যে 1 2 3 আর এই যে 4। তাইলে একটা হলো 3 এবং আরেকটা কত? 4। দেখো এগুলা কি সংখ্যার? পূর্ণ সংখ্যার একটা লেখচিত্র। তো পূর্ণ সংখ্যা 3-এর চেয়ে বড় পূর্ণ সংখ্যা কত? 4-এর চেয়ে ছোট কত? তাহলে এদের মাঝামাঝি কি কোনো পূর্ণ সংখ্যা আছে? নাই তো। সুতরাং এই যে রুট ওভার 11 এই সংখ্যাটা কি সংখ্যা না? পূর্ণ সংখ্যা না। প্রথম সিদ্ধান্ত হলো এটা। আচ্ছা, পূর্ণ সংখ্যা না হইলে এটা কি হইতে পারে? পূর্ণ সংখ্যা না হইলে এটা দশমিক হইতে পারে। কেমন দশমিক? অসীম দশমিক যুক্ত সংখ্যা হতে পারে, আবার সসীম দশমিক যুক্ত সংখ্যা হতে পারে। যদি সসীম হয় তাহলে সেটা কি হয়ে যাবে? মূলদ। যদি অসীম হয় অমূলদ। তার মানে এই সংখ্যাটা মূলদ না অমূলদ এটা আমি আইডেন্টিফাই করতে পারছি না। এরপর হবে বাকি কাজ। তো কাজেই এই সীমানা নির্ধারণ করার উদ্দেশ্যই হচ্ছে এইটা, যে এই সংখ্যাটা পূর্ণ সংখ্যা না। তুমি মুখ দিয়ে বললে তো হবে না যে এটা পূর্ণ সংখ্যা না। এটাকে আমরা ম্যাথমেটিক্যালি দেখাইলাম যে এইটা পূর্ণ সংখ্যা না, কারণ দুইটা পূর্ণ সংখ্যার মাঝে আছে। তো এই ব্যাখ্যাটা এখন লাগবে। ওকে, তাহলে এবার আমরা বলবো যে স্পষ্টত 3 is less than root over 11
অ্যান্ড রুট ওভার 11 ইজ লেস দ্যান 4, অর্থাৎ 3 থেকে রুট ওভার 11 বড় এবং 4 থেকে ছোট, কাজেই রুট ওভার 11 একটি অপূর্ণ সংখ্যা, পূর্ণ না, অপূর্ণ সংখ্যা, এবং এটি মূলদ বা অমূলদ হতে পারে। আচ্ছা, মূলদ বা অমূলদ হতে পারে। তাই এখন আমরা ধরে নিলাম যে এটা মূলদ সংখ্যা। তা আমরা লিখলাম যে ধরি রুট ওভার 11 একটি কি মূলদ সংখ্যা। এখন আমরা তো জানি যে মূলদ সংখ্যা হলো সেই সংখ্যাগুলো যে সংখ্যাকে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়, এবং সেই পূর্ণ সংখ্যা বোঝানোর জন্য আমরা সাধারণত p/q এরকম কিছু একটা ব্যবহার করি। মুসলাম উপরে, তাইলে আমরা যেহেতু ধরেই নিছি যে রুট ওভার 11 একটা মূলদ সংখ্যা, কাজেই এটাকে ডেফিনেটলি p/q আকারে প্রকাশ করা যাবে। এই p এবং q তাদের পরিচয় পাশে দেন যে এই p/q হচ্ছে ভাই স্বাভাবিক সহমৌলিক সংখ্যা, স্বাভাবিক সহমৌলিক, পাশাপাশি যে কোনো দুটি সংখ্যাই বাবা সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, এবং কিউ মানে নিচেরটা 1 না, কিউ ইজ নট 1। পিকিউ স্বাভাবিক সহমৌলিক সংখ্যা এবং নিচেরটা কি না, 1 না, কারণ ওটা একটা স্বাভাবিক সংখ্যা, একটা স্বাভাবিক সংখ্যা, 1 দিয়ে তো পৃথিবীর যে কোনো সংখ্যাকে ভাগ দিলে মিলে যায়, সো 1 নেওয়া যাবে না। এবার আপনি এটার বর্গ করেন, উভয় দিকে বর্গ করেন, তাহলে ডান দিকে হলো p²/q² বর্গ, বা 11 ইজ ইকুয়াল টু p²/q²। এখন এই নিচে যেটা থাকবে এটার একটা দিয়ে মনে করেন আমি গুণ করে দিলাম, কিউ দিয়ে গুণ করলাম, তাহলে আমার বাম পাশে কি আসবে 11q, আর ডান পাশে কি আসবে p²/q। সো আমরা কিউ দ্বারা কি করলাম, গুণ করলাম, গুণ করে এবার আপনি তাকায় দেখেন এই যে সমান চিহ্নটা পাইছেন এই জায়গা হচ্ছে মূল গ্যাঞ্জাম। কি গ্যাঞ্জাম? এই সমানের বাম দিকে 11 একটা পূর্ণ সংখ্যা, কিউ আর একটা পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে কি পূর্ণ সংখ্যা, তাহলে দুইটা পূর্ণ সংখ্যার গুণফল, যেমন 5 × 11 ইকুয়াল টু কত 55, 100% পূর্ণ সংখ্যাই হবে। দুইটা পূর্ণ সংখ্যার গুণফল কি হবে, পূর্ণ সংখ্যা হবে, কিন্তু এটা ডান পাশে কি পূর্ণ সংখ্যা না, p/q দুইটা সহমৌলিক সংখ্যা ভাগ দিলে জীবনেও পূর্ণ সংখ্যা হবে না, জীবনেও হবে না, এটা ভগ্ন সহমৌলিক। আমরা এক্সাম্পল যদি দেই, মনে করো 6, 7 এই দুইটা সহমৌলিক সংখ্যা, তো এখন তুমি 7কে যদি 6 দিয়ে ভাগ দাও এটা কি হবে 1.1 থাকবে, আবার 1 কিছু একটা আসবে, তো 1.11, তো এটা জীবনেরই পূর্ণ সংখ্যা হবে। কিন্তু এখানে তুমি কি বললা, পূর্ণ সংখ্যা ইজ ইকুয়াল টু অপূর্ণ সংখ্যা, এই কথাটা সত্য না মিথ্যা? তো এরকম একটা মিথ্যা কথা পাইছো কেন? কারণ তুমি এটারে মূলদ সংখ্যা ধরছিলা, তাহলে তোমার ধরাটাই ছিল মিথ্যা, এটা ভুল ছিল। তাহলে √11 মূলদ সংখ্যাটা ধরাটা কি হয়েছে, ভুল হয়েছে, তাহলে √11 কি অমূলদ সংখ্যা। এটা লজিক্যাল প্রমাণ আর কি, লজিক্যাল প্রমাণ। দাও আমরা এখন এখানে লিখে দাও যে স্পষ্টত 11q একটি কি পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q
পূর্ণ সংখ্যা 9। কারণটা কি? কারণ ওই যে ওখানে যে কারণটা লিখছিলাম, কারণ পি কিউ স্বাভাবিক সহমৌলিক সংখ্যা এবং কিউ ইজ নট ইকুয়াল টু 1। অতএব 11q ইজ নট ইকুয়াল টু পি স্কোয়ার বাই কিউ। অর্থাৎ এইটা আসলে এটার সমান হতে পারে না। তাহলে ডেফিনেটলি এটা যদি না পারে তাহলে √11 কি হইতে পারে না? মূলদ সংখ্যা হতে পারে না। তো যদি না হয় তাহলে কি হবে? অতএব √11 অমূলদ সংখ্যা। পৃথিবীতে সকল বাস্তব সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। সো যদি একটা মূলদ না হয় তাহলে সেটা ডেফিনেটলি অমূলদ। 11 অমূলদ সংখ্যা প্রমাণিত। তোমরা আজকের মতো এখানেই শেষ করো। বাকি